আমাদের বন্ধুদের সাথে আমাদের দলে ৩০ জন বাঙালি ছিল। হঠাৎ করে বিশাল একটা দল হয়ে গেল এবং তাদের সাথে আমাদের প্রায়ই যোগাযোগ হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখি অনেকেই বলতেছেন যারা কানাডায় থাকেন, আমেরিকায় থাকেন, বাংলাদেশে ফিরেছেন, কেউ চিটাগাং, কেউ ঢাকা। সবাই বলতেছে, "ভাই এখনো মনে হচ্ছে ঘুম ভাঙলেই আমরা জাহাজে আছি। জাহাজের জানলায় দাঁড়ালেই বিশাল সব বরফ প্রান্তর, হিমবাহ, হিমশৈল দেখব, কোটি পেঙ্গুইন দেখব, তিমি দেখব এবং এই ঘোর থেকে তারা বেরোতে পারছে না।" তো তারা উল্টো আবার আমাকে প্রশ্ন করলো যে, "অ্যান্টার্কটিকার ঘড়ি কাটাতে পারলাম না। আপনি আবার এরপরে গ্যালাপাগোস গেলেন, আমাজন গেলেন, মেক্সিকো গেলেন, বাহা ক্যালিফোর্নিয়া গেলেন।" তারপরও মনের ভিতরে আমি আসলে যখন কিছু ছবি দেখছি বা একটু চোখ বন্ধ করে চিন্তা করছি, আমি এখনো অ্যান্টার্কটিকাতেই আছি। আমাদের এই যাত্রাটা আমার মূল যে পরিকল্পনা অনেক বছর ধরে, আমরা তো সেই ২০০৭ সালে উত্তর মেরু গিয়েছিলাম। এনাম ভাই, এনাম আল হক এবং আমি। এবং আমাদের জানা মতে এনাম ভাই ১৯৯৭ সালে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন এবং উনি অ্যান্টার্কটিকা থেকে ফিরে আসার পরে তার অ্যান্টার্কটিকার ৬টা ছবি দিয়ে একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল। উনি তখন ছিলেন জিকিউ গ্রুপে, সেই জিকিউ গ্রুপ। ওই ক্যালেন্ডারটা আমাদের বাসায় এসেছিল। তখন আমি খুবই ছোট, স্কুলে পড়ি। কিন্তু পেঙ্গুইন আমি চিনি, অ্যালবাট্রসের ধারণা আছে। কিন্তু বাংলাদেশী কারো তোলা ছবি আমি কোনো সময় দেখিনি, কেউই দেখেনি। ওই ক্যালেন্ডারটা যখন দেখলাম যে জিকিউ গ্রুপের এনাম হক নামে একজন অ্যান্টার্কটিকা যেয়ে এই ছবি তুলে এনেছেন, সাথে সাথে আমার মনে হলো, আরে বাংলাদেশের লোক তার মানে অ্যান্টার্কটিকা যেতে পারে, তার মানে আমিও যেতে পারি, কোনো একদিন পারবো। এই এনাম হক তাহলে কে, ওনার সম্পর্কে একটু জানা দরকার। এইভাবে কয়েক বছর পর যখন ঢাকায় আসলাম, ওনার সাথে আমার পরিচয় হলো। ওনাকে প্রথম দেখাতে আমি এই কথাটাই বলেছিলাম যে, আপনি একটা খুব পচা কাজ করেছেন। আমি বাংলাদেশের প্রথম মানুষ হিসেবে অ্যান্টার্কটিকা যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেখানে চলে গেলেন। তো এনাম ভাই খুবই হাসলেন, হেসে বললেন, "আমি কেন? আরও যত মানুষই যাক, আপনার কিচ্ছু যায় আসে না। আপনি যাবেন আপনার জন্য। আমরা প্রত্যেকে ভ্রমণ করি আমাদের জন্য, তারপরে অন্যান্য ব্যাপার থেকে উৎসাহিত করার। তো আপনি আপনার উপভোগের জন্য অ্যান্টার্কটিকা যাবেন।" আমি চিন্তা করে দেখলাম কথা তো ঠিক, কিন্তু অ্যান্টার্কটিকা যাওয়া তো আর সহজ নয়। সেই আমাদের উত্তর মেরু আমরা গেলাম ২০০৭-এ। তারপর থেকে আমার ইচ্ছা ছিল যদি আমরা দক্ষিণ মেরুর ব্যবস্থা করতে পারি, এবং বাংলাদেশ থেকে আজ পর্যন্ত দক্ষিণ মেরু কেউ যেতে পারেনি। দক্ষিণ মেরু যাওয়ার মূল জিনিস হচ্ছে অসম্ভব ব্যয়বহুল। সম্ভবত এখন $৬০,০০০ লাগে। তাছাড়া যদি অ্যাডভেঞ্চার করে যেতে চান, অসম্ভব ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল তো বটেই। তো আমরা চিন্তা করলাম আমরা অ্যান্টার্কটিকার পেনিনসুলা যে সেই জায়গাটা ঘুরে আসি মূলত পাখি দেখার জন্য। আর এই আমাদের এবারের ভ্রমণে এনাম ভাইয়েরা এর আগে যে গিয়েছিলেন, তাতে সাউথ জর্জিয়া নামে একটা দ্বীপ আছে, এই দ্বীপটা ছিল না। এবং এই দ্বীপটা যদি আপনি দেখেন, সারা পৃথিবীতে যত ভূখণ্ড আছে তার মধ্যে জীবনের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি। আপনি জেনে অবাক হবেন, সাউথ জর্জিয়া একটা দ্বীপে ২.৫ কোটি পেঙ্গুইন থাকে, শুধু একটা দ্বীপে। এখানে চারপাশে যে জীবনের ঘনত্ব বলা হয় জলে, সেটা অ্যামাজনের ফরেস্টের চেয়েও বেশি। এখানে অনেক ধরনের তিমি আছে, ডলফিন আছে, সিল আছে, ছোট প্রাণীর কথা তো বাদ দিয়ে দিলাম, প্ল্যাঙ্কটন এবং krill। তার কারণ এখানে কয়েক ধরনের সমুদ্র স্রোত মিলিত হয়, যে কারণে জায়গাটা খুবই উর্বর। তো এনাম ভাই আগেই বলেছিলেন যে যদি আমরা অ্যান্টার্কটিকা আসলে যাই, আপনি নিশ্চিত করবেন যাতে আমরা সাউথ জর্জিয়া যেতে পারি। তো আমি এরকমই একটা কোম্পানি বেশ কয়েক বছর খোঁজার পরে রিলায়েবল একটা কোম্পানি পেলাম, যে কোম্পানিটা ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপের পরে সাউথ জর্জিয়া যে কয়েকদিন থাকবে, ৭-৮ বার নামবে, তারপরে আমরা অ্যান্টার্কটিকা পেনিনসুলায় অন্যান্য দ্বীপ দেখতে দেখতে যাব। তো কথা ছিল এনাম ভাইয়ের সাথে আমি যাব, এইটাই প্ল্যান। তারপরে যখন আমরা এটা বললাম, দেখলাম অনেক কাছের লোক, যেমন আমার বড় ভাই তানভীর অপু, ও বলল, "না তোমরা যাচ্ছ, আমার যেতেই হবে।" আমাদের বার্ড ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ আব্দুর রহমান, উনি বললেন, "না না, তোমাদের জন্য তো আমি যাচ্ছি না, আমার যেতেই হবে।" এরকম অনেক কাছের বন্ধু, মেক্সিকো থেকে আনিস ভাই ফোন দিয়ে বললেন, "আরে তো তোমরা যদি যাও অ্যান্টার্কটিকা, তো আমি সবসময় দেখতেই চেয়েছি, গেলাম তোমাদের সাথে।" এবং পরে দেখলাম আমার অনেক অচেনা বন্ধু, যাদের মনে এই স্বপ্নটা ছিল, তাদের অর্থনৈতিক, ফিজিক্যাল, মানসিক সামর্থ্যও ছিল, কিন্তু ভরসা পাচ্ছিল না যে আমি একা অ্যান্টার্কটিকা যাব। এই করতে করতে দেখি আমাদের দল, দল ঠিক নয় কিন্তু এটা আমাদের একক ভ্রমণ, আমরা জাহাজে যেয়ে মিলিত হয়েছি। কিন্তু এই যে বন্ধু যাচ্ছে বলে বন্ধু যাওয়া, এভাবে বাড়তে বাড়তে আমাদের দলে মোট ৩০ জন বাঙালি ছিলেন, বাংলাদেশের ২৭ জন ছিলেন, এবং তাদের মধ্যে অনেকে অর্ধেক প্রবাসী ছিলেন। বাংলাদেশ থেকে এই মুহূর্তে সম্ভবত ১৩ বা ১৪ জন ঢাকা থেকে সেই আর্জেন্টিনা যেয়ে তারপরে অ্যান্টার্কটিকা গেলেন।
এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গল্প। অ্যান্টার্কটিকা অনেক ধরনের ট্রিপ হয়, 7 ধরনের ট্রিপ, 7 দিনের ট্রিপ হয়, 10 দিনের হয়, 20 দিনের একটা ভালো ট্রিপ হয়। অ্যান্টার্কটিকা সার্কেলের ভিতরেও যায়। আপনার আগে জানতে হবে যে আপনি কি চাচ্ছেন, প্রায়োরিটিটা খুব জরুরি। আর যেটা ভালো খবর সেটা হচ্ছে অ্যান্টার্কটিকায় যে কেউ যেতে পারে, মানে এটার জন্য কোনো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার নেই। যেমন আমরা পাহাড়ে চড়তে ফিজিক্যাল ফিটনেস লাগে, সমুদ্রে দাঁড় বাইতে ফিজিক্যাল ফিটনেস লাগে, অনেক কিছু লাগে। অ্যান্টার্কটিকা এরকম কিছু নেই, যে কেউ যেতে পারে এবং মোটামুটি সবারই সি সিকনেস একটু হবে, ওষুধ নিয়ে এটাকে প্রোটেকশন করা যায়। যারা সাগরের দুলনিতে অভ্যস্ত তাদের কোনো সমস্যা হবে না। এগুলো আপনারা যেতে পারেন, যে কেউ যেতে পারে। কিন্তু আমি অনুরোধ করব, যাওয়ার আগে একটু লেখাপড়া করলে আপনি বুঝতে পারবেন আপনি কোনটা করতে চান। এবং আমি মনে করি যারা জীবজন্তু পছন্দ করে, বন্যপ্রাণী পছন্দ করে, তাদের অবশ্যই সাউথ জর্জিয়াতে যায় এরকম জাহাজই নেওয়া উচিত। এছাড়া আপনি উশুয়াইয়া থেকে, মানে আমি ধরে নিচ্ছি আপনি আর্জেন্টিনা থেকে যাওয়ার কথা বলছেন, কারণ অ্যান্টার্কটিকার এই বিশাল মহাদেশের 99% প্রাণী অ্যান্টার্কটিকা পেনিনসুলা এবং সাউথ জর্জিয়াতেই থাকে। সো ওখান থেকে 7 দিনের ট্রিপও আছে, যে আপনার যাতায়াতে 2-4 দিন আর 3 দিন পেনিনসুলাতে থাকলেন। এটা কিছুটা জাস্ট বুড়ি ছুঁয়ে আসার মতো না যে আমি অ্যান্টার্কটিকা গিয়েছিলাম, কিন্তু সেটাও খারাপ নয়। কিন্তু যদি আপনি সময় অর্থ ম্যানেজ করতে পারেন তাহলে 20 দিনের ট্রিপটা না সবচেয়ে ভালো। দ্বিতীয় কথা, অ্যান্টার্কটিকা ভর্তি প্রচুর 2 নাম্বার কোম্পানি। কাশ্মীরে যেরকম, অনেক দেশে যেরকম হয়, আমাদের কক্সবাজারেও যেরকম হয়। আপনাকে ভালো কোম্পানিটা একটু বেছে রিলায়েবল নিতে হবে। এক্ষেত্রে আমার বন্ধুদের উদ্দেশ্যে, যারা আসলেই আগ্রহী যেতে চান, আপনারা যদি আগ্রহী হয়ে নিশ্চিত হন, তারা আমাকে বললে আমি আমাদের সে কোম্পানির সাথে একটা রেফারেন্স করিয়ে দেবো। আমার রেফারেন্সও দিতে পারি, কারণ আমরা যে দেখে এসেছি একাধিক কোম্পানি ভালো আছে। এখন খরচের ব্যাপারটা, অ্যান্টার্কটিকার অ্যাভারেজ খরচ দিনে $1000, যেটা আমাদের জন্য বেশ ব্যয়বহুল। কাজেই 20 দিনে $20,000 হওয়া উচিত। কিছু ক্ষেত্রে যদি আপনি 4 জনের রুমে যান, অন্যান্য কিছু বিল নিজে দেন, এটা $14,000 থেকে $15,000 নেমে আসে। এর চেয়েও একটা সস্তা অংশ আছে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকার অনেক জাহাজেই একদম শেষ দিকে 1-2টা সিট ফাঁকা থেকে যায়। ওগুলো তারা অনেক কমে দেয়, এমনকি 50% ডিসকাউন্টেও দেয়। মুশকিল হচ্ছে যদি না পান। আমার 3 ফিনল্যান্ডের বন্ধু যে 3 সপ্তাহ উশুয়াইয়াতে বসেছিল, এবং ওদের আবার সুবিধা আছে, ওদের তো পাসপোর্টে কোনো ভিসার ব্যাপার নেই। আপনি বাংলাদেশ থেকে উশুয়াইয়াতে যে 7 দিনও এই অনিশ্চয়তা নিয়ে থাকতে পারবেন না। আচ্ছা, 2 হচ্ছে ভিসা। সবচেয়ে ভালো কথা, যদি আর্জেন্টিনা দিয়ে যান, ঢাকাস্থ আর্জেন্টাইন অ্যাম্বাসি যদি ঠিক কাগজপত্র থাকে, বিশেষ করে আর্জেন্টিনায় ওই সেই কোম্পানিকে যেহেতু আপনি পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন অ্যান্টার্কটিকার, এইগুলো পেপার থাকলে এবং তারা একটা ইন্টারভিউ নেবে, ওখানে আমার মনে হয় ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যারা ভোজন রসিক, তাদের মধ্যে অনেকেই বলেছেন অ্যান্টার্কটিকার এই জাহাজে শুধু খাবার জন্যে যাওয়া যায়। এলাহি খাবার, বুফে এন্তার খাবার, কিন্তু আপনি জেনে মজা পাবেন। আমরা যে 20 দিন ছিলাম, আমাদের শেফ ছিলেন ভারতের গোয়ার মানুষ, কবির ভাই, তার সাথে আমাদের খুবই বন্ধুত্ব হলো। তাকে আমি একদিন রিকোয়েস্ট করলাম যে তোমার ভেড়ার যে চপটা এটা খুব ভালো হয়েছে, এটা কি আরেকদিন দেওয়া যায়? উনি জাস্ট হেসে বললেন, মাই ফ্রেন্ড, তোমরা এমন একটা ট্রিপে এসছো, লাক্সারি ট্রিপ, আমরা কোনো খাবার তোমাকে 2বার খাওয়াবো না। আমাদের সব লিস্ট করা আছে, তোমাদেরকে যে আমরা 60 বেলা খাওয়াবো, এক এক বেলা এক এক ধরনের খাবার। এবং আমরা যেটা ইমপ্রেসড হয়েছি, এনাম ভাই ছিলেন, যে আমরা খুব ভালো সালাদ পেয়েছি সবসময়, মানে সালাদ, শাক, এগুলো আমরা এতটা আশা করিনি। এমনকি ফ্লাওয়ার, এক ধরনের ফুল যেগুলো খাওয়া যায়, ওগুলোও তারা স্পেশাল প্যাক করে নিয়ে গিয়েছিল। খুব ভালো ফলমূল ছিল। কাজে খাবারের কোনো সমস্যা ছিল না। 24 ঘন্টা চা কফি থাকতো, যে যার মতো নিতেন। আমাদের জাহাজে, অ্যান্টার্কটিকার প্রতি জাহাজে আমি শুনেছি এরকম থাকে, প্রতিদিনই 1টা বা 2টা সেশন থাকতো অ্যান্টার্কটিকার পশু নিয়ে, পাখি নিয়ে, বরফ নিয়ে, আবহাওয়া নিয়ে, অভিযাত্রীদের নিয়ে, কোথায় যাচ্ছি সেটা নিয়ে তো প্রতিদিনই হতো, যে আগামীকালের কি প্ল্যান, রিক্যাপ বলতাম আমরা এটাকে। এটা খুবই জরুরি। আপনি হয়তো প্রেজেন্টেশনগুলো এড়িয়ে যেতেন, আমি কিছু গেছি, কিছু জয়েন করেছি, রিক্যাপ আমরা কেউ মিস দিতাম না, যে কালকে কী কী ঘটতে পারে, কী কী প্রিকশন নিতে হবে, কী ধরনের ড্রেস পরতে হবে, জুতোটা কী পরতে হবে। কাজে এটা খুব জরুরি ছিল। আর আমরা যেহেতু দলে বলে একটু বেশি হলাম, এটা ছাড়া অনেকে, যেমন আমাদের সাথে পাখি দেখার একটা গ্রুপ ছিল আমেরিকান, ওদের সাথে আমি খুব পাখি দেখা উপভোগ করেছি। অনেকে তিমি দেখায় ব্যস্ত ছিল, আমরা নিজেরা প্রচুর আড্ডাও দিতাম। এর মধ্যে আনিস ভাইয়ের উদ্যোগে, উনি যেহেতু লেখক এবং অনুবাদক মানুষ, আমাদের রুমে মাঝে মাঝে সাহিত্য আড্ডা হয়েছে। আমরা বিভিন্ন বই নিয়ে পাশাপাশি, যেমন উনি একটা অতি বিখ্যাত বই নিয়ে গিয়েছিলেন, ওয়ান রুল ফর পেদ্রো পারামো। এটা আমরা বাই রোটেশন
অনুবাদ পড়েছি, মানে বোঝার চেষ্টা করেছি। ওইখানে অ্যান্টার্কটিকায় বসে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নিয়ে আলাপ করেছি। এমনকি অ্যান্টার্কটিকা নিয়ে প্রথম যে কিছুটা বিস্তৃত জেনেছিলাম মাসুদ রানার একটা বইয়ের মাধ্যমে, কাজী আনোয়ার হোসেনের বিদায় রানা। বিদায় রানা আমি সাথে নিয়ে গিয়েছিলাম, জানালা দিয়ে বরফ দেখতে দেখতে ওটা পড়েছি, এবং শুধু পড়া না, অন্যদেরকে বলা যে এই চ্যাপ্টারটা একটু পড়ে দেখেন, এখানে না সাউথ জর্জিয়ার নাম আছে, আমরা যে স্রোতে যাচ্ছি ভেসে, এই স্রোতটার ওখানে নাম আছে। তো আমরা খুবই ব্যস্ত ছিলাম এবং ট্রিপের শেষে মনে হয়েছে 20টা দিন এইভাবে চলে গেল। অ্যান্টার্কটিকায় আমাদের এইবারের ভ্রমণটা খুব বেশি, মানে আমি যদি বলি সাফল্যমণ্ডিত, এটা বলাটা ঠিক নয়, সব ভ্রমণই সফল, সেটা আমরা খুব বেশি জিনিস দেখতে পেরেছি আবহাওয়ার জন্য। আমরা অসম্ভব ভালো আবহাওয়া পেয়েছি, এত ভালো আবহাওয়া পেয়েছি যে জাহাজের ক্যাপ্টেন বলেছিল আমাকে যে তোমরা তো দেশের যে সবাইকে গল্প করবে, এটা দেখেছি, এত কিছু দেখলাম, এত বিস্ময়কর জিনিস, কিন্তু এটা কিন্তু বলতে ভুলো না যে তোমরা যে ভালো আবহাওয়া পেয়েছো এটা আগামী 50 বছরে নাও পেতে পারো। আমার বন্ধু বুয়েটের শিক্ষক আতিফ, ও আমাদের 1 বছর আগে অ্যান্টার্কটিকা গিয়েছিল। ও বলল যে ভাই, অ্যান্টার্কটিকায় সব কিছু কিন্তু আবহাওয়া, আপনি এদিকে যাচ্ছেন, হঠাৎ একটা ঝড় তৈরি হলো, দেখা গেলো জাহাজ ঘুরে অন্য দিক দিয়ে যাবে, যার ফলে ওখানকার প্রাণীগুলো আপনি দেখতে পারলেন না। আবার এমনও হতে পারে ঝড়ের কারণে কিছু প্রাণী কনসেন্ট্রেট করেছে এক জায়গাতে, ওটাও দেখতে পারেন। তো আমি জাস্ট আপনাকে দুটো উদাহরণ দিই। এক, আমরা সাউথ জর্জিয়ার ফয়েন্স হারবার নামে একটা জায়গায় হামব্যাক তিমিদের দেখতে নেমেছিলাম ভেলাতে করে, এবং সেদিন ভেলাতে করে এত বেশি তিমি আমরা দেখেছি, জাহাজের যে তিমি বিশেষজ্ঞ মিস ক্যাটলিন বললেন যে সেদিন প্রায় 80 থেকে 100টা তিমি সেখানে ছিল, যেটা প্রায় অবিশ্বাস্য একটা সংখ্যা। এবং আমরা আসার মাত্র 3 সপ্তাহ পরে আমাদের ট্যুর কোম্পানি থেকে যে মূল গাইড ছিল অ্যাডাম, সে আমাদেরকে একটা টেক্সট পাঠায়, তারা যে সেখানে মাত্র একটা তিমি পেয়েছিল। সে মেসেজ পেয়েছিল, ইউ বাংলাদেশিস টুক অল দ্য হোয়েলস উইথ ইউ অ্যান্ড ইটস সো ফগি। চারপাশে শুধু তিমি থাকলে তো হবে না, আবহাওয়া ভালো হতে হবে। আমাদের এমনও হয়েছে, আমাদের বন্ধুরা অন্য নৌকা থেকে এইভাবে সেলফি তুলেছে, পিছনে 3টা 4টা তিমি একসঙ্গে পিঠ ভাসিয়ে দাঁড়িয়ে আছে। এমনও হয়েছে তিনি এসে আমাদের বন্ধু জোডিয়াকের একদম নিচ দিয়ে গেছে, মানে একদম স্পর্শ করে চলে গেল, বিশাল সব প্রাণী আমাদের চারপাশে, প্রাগৈতিহাসিক যুগের মতো। কাজে বুঝতে পারছেন আমরা কি চমৎকার আবহাওয়া পেয়েছিলাম। আরেকটা উদাহরণ হচ্ছে সাউথ জর্জিয়ার দ্বীপটাই ছিল আমাদের মূল লক্ষ্য, অ্যান্টার্কটিকা পেনিনসুলার চেয়েও। সেখানে আমাদের 8 বার থামার কথা ছিল, আমরা 7 বার ল্যান্ডে নামতে পেরেছি জোডিয়াক দিয়ে, একবার নামতে পারিনি। জোডিয়াক দিয়েও চমৎকার ঘোরা যায়, অনেক প্রাণী জোডিয়াক দিয়ে ভালো দেখা যায়, ওরা দূরে থাকে, আরও বেশি স্বচ্ছন্দ থাকে, চমৎকার ছবি তোলা যায়। তো আমরা তাহলে সাউথ জর্জিয়াতে 8 বারই নামতে পারলাম। তখনই ক্যাপ্টেন বলছিল যে জানো, এই যে এই জায়গাটাতে আমি 6 বার চেষ্টা করে 3 বার নামতে পেরেছি আজ পর্যন্ত, তো তোমরা তো প্রথমবারই পেরে গেলে। আমরা আসার পরের যে দলটা গেছে একই জাহাজে, তারা এই 8 বারের মধ্যে মাত্র 1 বার ভেলায় নামতে পেরেছে, এবং একবারও ঝঞ্ঝে বিক্ষুব্ধ সমুদ্রের কারণে নামতে পারেনি। এবং তাদের অনেকেই, এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রেখে, আমাদের যাত্রা শুরুর মাত্র 3 দিনের মাথায় জাহাজ থেকে একজন বৃদ্ধ দম্পতি, তারা ফকল্যান্ড বা মালভিনাসের রাজধানীতে নেমে দেশে চলে যেতে বাধ্য হয়েছে, সমুদ্রের দূরণের কারণে তারা অসুস্থ হয়েছিল। এটা তো আমাদেরও যে কারো ক্ষেত্রে হতে পারতো। আমাদের দলে 2 জন 80 বছরের তরুণ ছিলেন, 60-65 বছরের কয়েকজন ছিলেন, কিন্তু আমাদের এরকম ঘটতেই পারতো, কিন্তু ঘটেনি। কাজে আমরা বলবো অ্যান্টার্কটিকার আমাদের এবার সবচেয়ে বড় হাইলাইট ছিল চমৎকার আবহাওয়া। তাকে শিশু বা বাচ্চা কোনোভাবেই বলা যাবে না। সে আমাদের 11 বছর বয়সের, আমাদের কনিষ্ঠতম, স্পিরিটে সবচেয়ে এনার্জেটিক এবং অসম্ভব নলেজফুল আমাদের জারিতা ইয়াং লেডি। সে আমাদের বন্ধু ইমতিয়াজ ভাই এবং ওনার অর্ধাঙ্গিনী, ওনার জীবনসঙ্গিনী আমাদের ডেইজি ভাবি, তাদের একমাত্র সন্তান। তো ওনারা 3 জনই এসেছিলেন, এবং আমার জানা মতে অ্যান্টার্কটিকায় এর আগে কোনো বাঙালি ফ্যামিলি যায়নি, বাংলাদেশ থেকে তো যায়নি, আমার ধারণা পুরো বাঙালি কোনো পরিবার 3 জন মিলে যাওয়া সম্ভবত যায়নি। তো এটা নিয়ে আমি ইমতিয়াজ ভাইকে বলেছিলাম, কারণ ওনারা কানাডার টরন্টোতে থাকেন। ইমতিয়াজ ভাই আমার দীর্ঘ সময়ের বন্ধু, আমরা একসাথে লেখালেখি করি, অনেক ইতিহাস নিয়ে চেষ্টা করি কথা বলার, একসঙ্গে বাংলাদেশে ভ্রমণ করেছি। তা আমি ইমতিয়াজ ভাইকে বললাম, আপনারা 3 জন যাবেন, এটা তো খুব ব্যয়বহুল একটা ব্যাপার, আসলেই ব্যয়বহুল।
তো উনি খুব মানে আমি তাকে কিছুটা নিরুৎসাহিত করতে চেয়েছিলাম। তার বাচ্চা যাবে এটাতে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। দারুণ ব্যাপার ১১ বছরের একজন থাকবে আমাদের সাথে এবং সেই জারিতা খুবই অবজারভেন্ট। সে তিমি নিয়ে আমাদের যে কারো চেয়ে ভালো জানে, ডলফিন নিয়ে জানে, পিঠ দেখে বলতে পারে, লেজ দেখে বলতে পারে কোনটা কি, পেঙ্গুইন নিয়ে লেখাপড়া করছে। তো কিন্তু আমি একটু নিরুৎসাহিত করতে চাইলাম বিগ বাজেটের কারণে। তখন ইমতিয়াজ ভাই খুব সুন্দর করে বললেন যে, "দেখেন ভাই, আমাদের যে অঢেল টাকা তা নয়, আমার সঞ্চয় নাই বললেই চলে। কারণ আমরা সুযোগ পেলেই ঘুরতে যাই আমরা ৩ জন। তো আপনি, আমি এবং আপনার ভাবি যে চাকরি করি, টাকা জমিয়ে এবং ছুটি জমিয়ে আমরা শুধু ঘুরতে যাই। তো হ্যাঁ, অ্যান্টার্কটিকা আমাদের জন্য অনেক বেশি খরচ এবং এই টাকাটা দিয়ে আমরা কানাডায় একটা বাড়ির ডাউন পেমেন্ট দিতে পারতাম প্রায় $৫০,০০০ অথবা একটা নতুন গাড়ির কিনতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম। সবাই মানা করেছে, বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যাওয়া। কিন্তু আমি চিন্তা করলাম, এনাম ভাই অ্যান্টার্কটিকা যাচ্ছেন, আপনি অ্যান্টার্কটিকা যাচ্ছেন, আপনাদের সাথে আমাদের ১১ বছরের মেয়েটা ২০ দিন থাকবে। এই যে প্রকৃতির একটা বিস্ময় সে দেখবে, তো এর চেয়ে ভালো গিফট তোকে আমরা দিতে পারবো না। তারপর যেটা হলো, যেদিন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে লম্বা দিন ছিল, অর্থাৎ সংক্ষিপ্ততম রাত ছিল, আমরা সেটাকে বলি সাদার্ন লাইট, যে পুরোটা আলো ঝলমলে রাত ১২টা পর্যন্ত আলো, হঠাৎ ১২টা ৪০-এ সূর্য উঠে গেল। সেই সময় আমি আর ইমতিয়াজ ভাই বসে গল্প করছি, উনি মোঘল আমলের ঘোড়ার কারবারের উপরে একটা চমৎকার বই পড়ছিল। এটা নিয়ে কথা বলতে বলতে উনি বললেন, এই যে দেখলেন আমি যে কষ্টটা করেছি, এই যে এখন সূর্য ডুবেনি, রাত ১২টা পার হয়ে গেছে, সাদার্ন লাইট, আমাদের চারপাশে বরফপিণ্ড, মাঝে মাঝে অর্কা বা কিলার হোয়েল আসছে, অন্য তিমি আসছে, এর মাঝে বসে আমি আপনার সঙ্গে মোগল আমলের ঘোড়ার কারবার নিয়ে কথা বলছি। তো ভাই এই কষ্টটা করেছিলাম বলেই না এই মুহূর্তটার জন্ম হলো। তো জারিতা ওয়াজ ওয়ান্ডারফুল। সে সবচেয়ে এনার্জেটিক, আপনাকে আমি বলেছি। যে কোনো হাইকিংয়ে সব কিছু সে করেছে, আমাদের সাথে যেত এবং অনেক সময় হয় না সমবয়সী কেউ নেই, একটু বিমর্ষ হয়ে যাওয়া, এরকম সে মোটেও ছিল না। এবং তাকে আমি খুবই উৎসাহ জুগিয়েছি সে যাতে একটু লেখে এই ব্যাপারটা নিয়ে, তার চোখ দিয়ে দেখে। এবং সত্যি বলতে তাকে খুশি করার জন্য নয়, সে আমাদের অধিকাংশ লোকের চেয়ে অনেক নলেজফুল ছিল, সে স্টাডি করেছে। তো আমি আশা করি জারিতাকে দেখে আমাদের অনেক বাঙালি বন্ধুরা উৎসাহ পাবে ভবিষ্যতে তাদের শিশু কিশোরদেরকে নিয়ে ভ্রমণ করার জন্য। অ্যান্টার্কটিকা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। আপনি বলতে পারেন যে, কারণ আমাদের বন্ধুদেরকে আমি বলেছি, আমি প্রত্যেককে অনুরোধ করেছি, আপনারা অ্যান্টার্কটিকার ছবি নিয়ে আপনাদের নিজস্ব যতটুকু সার্কেলে পারেন দেখাবেন, জানাবেন যে আজকে আমি ঢাকার বুড়িগঙ্গায় একটা কাজ করতেছি, এই জিনিসটা কি করে অ্যান্টার্কটিকা এফেক্ট ফেলতেছে। আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছে যে পৃথিবীর অধিকাংশ দূষণ যেহেতু পশ্চিমের দেশগুলো করে, আমেরিকা করে, কানাডা করে, রাশিয়া, চীন করতেছে, এটা এদের দায়িত্ব না, এটা আমাদেরও দায়িত্ব। আমাদের কারণে আমরা যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছি, ঢাকায় মাঝখানে বললো যে ডাস্টবিনটাতে যে সবচেয়ে বেশি মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এগুলোর কারণেও তো অ্যান্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে। আপনি কি পরিমাণ এসি ব্যবহার করেন এবং আপনি ওখানকার প্রাণী জগতে কি পরিমাণ হার্ম করছেন। আপনি একটা সিগারেট খেয়ে মোথাটা ডেনে ফেললেন, সেই সিগারেটের মোথাটা ঠিকই বুড়িগঙ্গা হয়ে দেখা গেল বঙ্গোপসাগর পার হয়ে একদিন দক্ষিণ মহাসাগরে চলে গেল এবং একটা কচ্ছপ সেটা খেয়ে ফেললো। আপনি কি একবার চিন্তা করেছেন? এই যে আমি পানিতে ময়লা ফেলছি, এই যে আমার গার্মেন্টসের ময়লা যদি আমি ঠিক মতো না করে নদীতে ফেলি, আমি তো ঢাকাতেই ফেলছি না, আপনি অ্যান্টার্কটিকার বরফ গলাতেও ভূমিকা রাখছেন। কাজেই অ্যান্টার্কটিকার ক্ষতিতে যেহেতু আপনি ভূমিকা রাখছেন, আপনি একটু চেষ্টা করলে এই ক্ষতিটা কমানো যেতে পারে। আমাদের কিন্তু একটা বিশাল শক্তি আছে বাংলাদেশে, আমরা ২০ কোটির উপরে সম্ভবত জনসংখ্যা। এই ২০ কোটি লোকের মধ্যে কিছু লোক যদি সচেতনভাবে কাজ করে, আমাদের লোকেরা তাকে যদি ফলো করে, হয়তো অল্প সময়ে আমরা ১ কোটি মানুষ পাবো, ৩ কোটি মানুষ পাবো, যারা কিছুটা পরিবেশ নিয়ে সচেতন হলে দেখা গেল এই পৃথিবীতে কিন্তু আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো। কিভাবে রাখতে পারবো? পুরো স্ক্যান্ডিনেভিয়ার জনসংখ্যা কিন্তু ৩ কোটি না। আমাদের দেশে যদি ৩ কোটি মানুষ সচেতন হয় বা ৩ জন মানুষও সচেতন হয়, তাতেও উপকার হবে পৃথিবীর এবং অ্যান্টার্কটিকার। কাজেই অ্যান্টার্কটিকা আমাদের দূরের জিনিস নয়, কিন্তু অ্যান্টার্কটিকার বরফ গললে তো অর্ধেক বাংলাদেশ তলিয়ে যাবে। তখন আমরা কোথায় যাব? এখানে একাধিক ধরনের ট্রিপ হতে পারে। একটা হচ্ছে খুব গুছিয়ে করা, যে আমি আজকে প্যারিসে যাচ্ছি, আমি ৮ দিন থাকবো, কোন দিন কোন জাদুঘর খোলা আছে, কোন দিন কোনটা ফ্রি, আমি কোথা থেকে কোথায় যাব, আমি কোথায় থাকছি, এইভাবে প্ল্যান করেছি, যেভাবে আমি প্রথমবার প্যারিস গিয়েছিলাম। দ্বিতীয়টা হচ্ছে আমি কিছুই প্ল্যান করবো না, যাব পথে যা আসে তাই করব। কারোর সাথে দেখা হলে চলে যাব, কোনো সামনে একটা মিউজিয়াম পড়লে ঢুকে গেলাম। আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে করতে পারেন।
কিন্তু আমার দিকটা হচ্ছে যেটা আমি অভিজ্ঞতা থেকে পেয়েছি, আমি ২ ধরনেরই করেছি। একদম প্ল্যান ছাড়া গেছি, এক জায়গায় ১ মাস থেকে ২ মাস থেকে আসছি। আবার খুব নিখুঁত প্ল্যান করে গেছি, যার অধিকাংশ 90% ই বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমার মনে হয় কিছুটা হোমওয়ার্ক করে যাওয়া ভালো। যে কারণ কি? ধরেন আমি স্পেনের আন্দালুসিয়ায় গেলাম। ওখানে আমাদের প্রিয় কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার যে গ্রামের বাড়ি, ওখানে কিন্তু আমি যে আবার জীবনে কবে যাবো এই বাংলাদেশ থেকে আমি জানি না। ভাগ্যিস আমি স্টাডি করে গেছিলাম যে লোরকার বাড়িটা এখানে। বাড়িটা এখানে বলেই আমি সেই লোকাল বাসে করে ঠিকই যেতে পেরেছিলাম। ওর বাড়ির জাদুঘরটা আমার দেখা হলো। আমি কিন্তু নাও করতে পারতাম। তাহলে কি হতো? আমি এখানে ফিরে আসার পরে একদিন আফসোস করতাম যে, আরে লোরকার বাড়ি ছিল। আহা! ১ ঘন্টা দূরে তো যেতেই পারতাম। এবং আমার মতো যারা বাজেট ট্রাভেলার, যারা কম বাজেটে ট্রাভেল করতে চায়, তাদের জন্য প্ল্যান করাটা খুব জরুরি। কারণ ইউরোপ বা আমেরিকায় প্রচুর জাদুঘর আছে যেটা বিশেষ দিনে ফ্রি। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আপনি একটা নির্দিষ্ট দিনে গেলে আপনি সেই একদিনেই ভ্রমণ করে প্রায় $১৫০ থেকে $২০০ সেভ করতে পারেন। অথবা আপনি এই একদিনে চটজলদি জায়গাগুলো গুছিয়ে দেখে আবার চিন্তা করতে পারেন যে এরপরে কোনটা আমি বেশি টাকা দিয়ে আবার দেখতে যাব। কাজে আমি মনে করি ভ্রমণে পরিকল্পনা করলে হয় কি অনেক বেশি উপভোগ করা যায় কম সময়। হ্যাঁ, আমি যেমন যেহেতু শীতের দেশে বড় হয়েছি ফিনল্যান্ডে, আমি খুব চেষ্টা করি শীতের দেশে গরমকালে যেতে, যাতে কাপড়ও কম নিতে হয়, তাই না? ফিনল্যান্ডে আমি সামারে গেলে একটা টি-শার্ট পরে ঘুরতে পারি। কিন্তু উইন্টারে শীতকালে গেলে তো ৩-৪ প্রস্থ পোশাক, বুট নিতে হবে, মোটা জ্যাকেট নিতে হবে। তারপরে লাইট ফেদার অনেক কিছু নিতে হয়। এইজন্য এখন আমি যদি আমার হিমালয়ে পাহাড়ে চড়তে যাই, আমার তো সবই নিতে হবে। কাজেই খুব গুরুত্বপূর্ণ আপনি যেখানে যাচ্ছেন, যখন যাচ্ছেন তখন সেখানকার আবহাওয়াটা কেমন? আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার কমফোর্ট, আপনি কতটা আরাম পাচ্ছেন। যেমন প্লেনে যাত্রার সময় অনেকেই বলে আমি একটা সিম্পল ফ্লিপ-ফ্লপ জুতো এবং মোজা পরে চলে যাই, সাথে আমার ঢোলা ট্রাউজার থাকে। অনেকেই আবার এনাম ভাই যেমন বলেন যে উনি টায়ে ফিট ফিল করেন, কারণ টাই পড়লে এই জায়গাটায় আর ঠান্ডা ঢোকে না। মানে আমি একটা মাফলার যদি পেঁচিয়ে রাখি অনেক সময় মাফলার সরে যায়, বা আমি যেমন গামছা পেঁচিয়ে রাখি, কিন্তু ওনারটা টাই কমফোর্টেবল। তো আমার হিসাবটা সিম্পল, যে যেটাতে কমফোর্টেবল তার সেটাই পড়া উচিত। কেউ যদি বলেন না ভাই আমি ফ্যাশন সচেতনভাবে যাবে, কিন্তু আমি লম্বা ভ্রমণে কোনো সময় আমাকে কোন পোশাকে দেখতে একটু অ্যাপিলিং লাগছে এই চিন্তা করে আমি আমার আরামকে বিসর্জন দিব না। কাজে নাম্বার 1 হচ্ছে আরাম। ২, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি শ্রীলঙ্কায় পাহাড়ে চড়তে যাচ্ছেন না মালদ্বীপের সমুদ্র সৈকতে যাচ্ছেন? আপনি বাংলাদেশের বরিশালে যাচ্ছেন নাকি সিলেটের রেইনি সিজনে যাচ্ছেন? ওই হিসাব করে আপনার পোশাকটা নিতে হবে, এবং এজন্য বন্ধুদেরকে অনুরোধ করব সবসময় ওখানকার আবহাওয়াটা সেই সময় জেনে নেওয়ার চেষ্টা করবেন। বৃষ্টি কেমন হচ্ছে? কুয়াশা কেমন হচ্ছে? তাছাড়া যেটা ঝামেলায় পড়বেন, আমারও একাধিক পড়তে হচ্ছে এত প্রিপারেশনের পর। ওখানে যেয়ে নতুন পোশাক কিনতে হচ্ছে, একগাদা টাকা গচ্চা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, ওটা তো অপচয়ই হলো। দেখা গেল ওই পোশাকটা আপনি আর কোনোদিনও ব্যবহার করবেন না। কাজেই আবহাওয়া।